নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে মহিলা যারা রয়েছেন তারা কত ধরনের সম্পত্তির অধিকারী হতে পারেন এবং কোন কোন পরিস্থিতিতে তারা সম্পত্তির অনার হিসেবে বিবেচিত হবেন। এই বিষয়টি যদি আজকের প্রতিবেদনটি আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনাদের অনেকের মধ্যেই একটা সম্যক ধারণা চলে আসবে, বা অলরেডি আপনাদের আছে হয়তো। তবে এই প্রতিবেদনটা একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আরও একটা ধারণা চলে আসবে। দেখুন, ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে, নারীদের সম্পত্তির অধিকারের বিষয়টি গভীর উপস্থিত যে সাংস্কৃতিক ও সামাজিক কুসংস্কারের মধ্যে একটা দীর্ঘস্থায়ী ব্যাপার রয়েছে। কারণ আগে ভাবা হতো যে নারীরা কিভাবে সম্পত্তির অধিকার পেতে পারে, তারা তো পুত্রের সমকক্ষ নয়, বা তারা পুত্রের মতো কোনো কাজও করতে পারে না। সেজন্য কিন্তু একটা সামাজিক কুসংস্কার ছিল। সেই সমস্ত কুসংস্কার যেগুলো রয়েছে এবং পূর্বের যে আইন রয়েছে সেই আইনগুলোকে সংস্কার করা হয়। যদি আমরা এই যে সংস্কার দেখি, এটা শুধু যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হয়েছিল তা নয়, এর মধ্যে মুসলিম সম্প্রদায় রয়েছে, খ্রিস্টান সম্প্রদায়, জৈন, পার্সি। যদি আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ আইন বিশেষ করে লক্ষ্য রাখি, 2005 সালের হিন্দু উত্তরাধিকারী আইন, আসলে এটা 1956 সালের আইন ছিল, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2005 সালে সংশোধিত হয়। আর 1925 সালে ভারতীয় উত্তরাধিকারী আইন রয়েছে, আর 1937 সালে মুসলিম ব্যক্তিগত আইন আছে। এই যে তিনটে আইন, এই তিনটে আইনেই মেয়েদের কথা বলা আছে। 2005 সালের হিন্দু উত্তরাধিকারী আইন হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধদের জন্য প্রযোজ্য। এই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সম্পত্তির উত্তরাধিকারী এবং ভাগাভাগি নিয়ন্ত্রণ হয় 2005 সালের যে হিন্দু উত্তরাধিকারী আইন সংশোধন হয়েছে তার মাধ্যমে। আর 1925 সালের যে আইনটা আছে, ভারতীয় উত্তরাধিকারী আইন, সেখানে খ্রিস্টান, ইহুদি, পার্সি এদের জন্য প্রযোজ্য এই সম্প্রদায়ের। আর 1937 সালের যে আইনটা মুসলিমদের জন্য ব্যক্তিগত আইন। এবার আমরা চলে আসি এইসব যে আইন, তাতে পুরুষ আর মহিলাদের সম্পত্তির অধিকার এবং ভাগাভাগি সংক্রান্ত নানান বিধান রয়েছে। আমাদের যেটা প্রথম জানা উচিত, সম্পত্তির অধিকার প্রত্যেক ভারতীয় মহিলা অবশ্যই জানা উচিত, এটা যে তারা কতটা অধিকারী। আমরা প্রথমটা আলোচনা করি। একজন মহিলার ক্রয়কৃত সম্পত্তি তার একমাত্র সম্পত্তি। একজন মহিলা কোনো সম্পত্তি কিনেছেন বা তার নামে আছে, তাহলে সেই সম্পত্তি কিন্তু ওই মহিলারই হবে। আমরা ব্যাপারটা একবার দেখে নিই। এটা মনে রাখা অপরিহার্য যে একজন মহিলার সম্পত্তির আইনি মালিকানা যা তিনি বিয়ের আগে অর্জিত করেছিলেন, বিয়ের পরে পরিবর্তন হয় না। এটি ইঙ্গিত করে যে মহিলার বৈবাহিক অবস্থা সম্পত্তির মালিকানার উপর কোনো প্রভাব ফেলে না। অনেকের আমাদের ধারণা যে বউয়ের যে সম্পত্তি আছে বা বউ বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পাচ্ছে সেটা স্বামীর একান্ত অধিকার তাই ভাবে, কিন্তু এটা একেবারেই নয়। সেটা কিন্তু ওই স্ত্রী অধিকার রয়েছে। এবার স্ত্রী যদি নিজে সেটা তার স্বামীর নামে লিখে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া অধিকার কিন্তু স্ত্রীর। আমরা যেটা মৌর্য যুগে স্ত্রীধন বলতাম, সেটাকে স্ত্রীধন হিসাবে আপনারা দেখতে পারেন। তাহলে এইটা একটা কন্ডিশন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে একজন মহিলা যদি সম্পত্তি কেনেন, তার কিন্তু একমাত্র অধিকার, বা তার বাবার বাড়ির কাছ থেকেও পেতে পারে, বা মহিলা বিয়ের আগেও তার সম্পত্তি তার বাবা হয়তো কিনে দিয়েছে তাকে, এরকমও হতে পারে। সেই সম্পত্তির অধিকার কিন্তু স্বামীর নয়, তা বলে বিয়ের পর তো সেটাও পরিবর্তন হবে না। তো যদি বিশেষ করে মহিলা নিজের স্বামীকে লিখে দেয় সেটা আলাদা ব্যাপার। ভারতে এটি মহিলাদের সম্পত্তির অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক, কারণ এটি একটি মহিলার অর্থনৈতিক স্বাধীনতা, স্বায়ত্তশাসন নিশ্চিত করে। তার বৈবাহিক অবস্থা দ্বারা এটা প্রভাবিত হয় না। বিবাহের পরে স্বামীর দ্বারা তার স্ত্রীর নামে কেনা সম্পত্তি একচেটিয়াভাবে তার হয়ে যায় এবং হিন্দু উত্তরাধিকারী আইনের 14 ধারায় অধীনে বিতর্কিত হতে পারে না। দেখা গেল বিয়ের পর স্বামী একটা সম্পত্তি স্ত্রীকে কিনে দিল,
তাহলে কিন্তু পরবর্তীকালে স্বামী কিন্তু ওটা দাবি করতে পারছে না, দাবি করতে পারবে না, আর ওই অধিকারটা একচেটিয়াভাবে তার স্ত্রীর হয়ে যাবে। দেখা গেলো পরবর্তীকালে ডিভোর্স হয়ে গেল, দিয়ে তখন স্বামী বলছে যে আমি তোমাকে সম্পত্তি কিনে দিয়েছিলাম, তোমার নামে করে দিয়েছিলাম, সেই সম্পত্তি ফেরত দাও, সেটাও কিন্তু করতে পারবে না। হিন্দু উত্তরাধিকার আইনের 14 ধারা যেটা আছে সেখানেও যে কথা বলা হয়েছে সেটা বিতর্কিত হতে পারবে না। এই পরিমাপের উদ্দেশ্য হলো সম্পত্তির মালিকানার ক্ষেত্রে বিবাহিত মহিলাদের তাদের পুরুষ সমকক্ষের মতো একই আইনি অধিকার ও সুরক্ষা প্রদান করা। মহিলার সম্পূর্ণ স্বায়ত্তশাসন আছে সম্পত্তি নিষ্পত্তি করার জন্য, যেমন সে উপযুক্ত মনে করে, যার মধ্যে বিক্রি করা, ভাড়া দেওয়া, বন্ধক রাখা, তার সম্পত্তিতে যা খুশি করতে পারে মহিলা। এবার 2 নম্বর আমরা চলে আসি বসাবসের অধিকার। আমরা অনেক সময় জীবন সত্ত্ব কথাটা উল্লেখ করি। জীবন সত্ত্ব মানে লাইফ টাইম সে বসবাস করতে পারবে এরকম সম্পত্তি, বা ভোগ দখল করতে পারবে এরকম সম্পত্তি। ভারতের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 PWDVA থেকে মহিলাদের সুরক্ষার অধিকার অনুযায়ী একজন মহিলার একটি ভাগ করা পরিবারে বসবাসের অধিকার রয়েছে, যার মধ্যে বাড়ির যে কোনো অংশে বসবাস করার অধিকার অন্তর্ভুক্ত হয়েছে। তা তার মালিকানাধীন হোক না কেন বা স্বামীর হোক না কেন, সে কিন্তু সেখানে বাস করতে পারবে। এই আইন ধর্ম নির্বিশেষে সকল বিবাহিত নারীর জন্য প্রযোজ্য। কেউ যদি বলে যে এটা শুধু হিন্দু নারীর ক্ষেত্রে, তা নয়, এটা মুসলিমদের ক্ষেত্রে, খ্রিস্টানদের ক্ষেত্রে, জৈনদের ক্ষেত্রে, পার্সিদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য। যাই হোক, এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে বসবাসের জন্য একটি স্থায়ী জায়গার অধিকার বিশেষভাবে ভারতে বৈষম্যের বিরুদ্ধে অধিকার সুরক্ষা হিসাবে প্রদান করা হয়নি। PWDV অর্থাৎ যেটা ভায়োলেন্স বললাম অ্যাক্ট, এর লক্ষ্য হলো নারীদের গার্হস্থ্য সহিংসতা এবং নির্যাতন থেকে রক্ষা করা এবং ভাগ করা পরিবারে বসবাসের অধিকার হলো এই আইনের অধীনে প্রদত্ত মানে যেগুলো বিষয় রয়েছে তার মধ্যে একটি। এবার 3 নম্বর আমরা কন্ডিশন চলে আসি, পত্নীর সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে পাওয়া। তাহলে স্ত্রীর যে সম্পত্তি আছে, স্ত্রীর নামে সে বিয়ের আগে হোক যে সম্পত্তি, বা মানে স্ত্রীর বাবা কিনে দেখ কিংবা বিয়ের পর স্বামী কিনে দেখ, সেই সম্পত্তি স্ত্রী মারা গেলে সেই সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? ভারতে বিবাহিত মহিলারা তাদের স্বামীর মৃত্যুর পরে তার সম্পত্তিতে সমান অধিকার রাখে। এটা বাস্তব, বা অস্পষ্ট সম্পত্তি হোক না কেন অন্যান্য উত্তরাধিকারীদের সাথে সেটা হয়। ধর্মের ওপর নির্ভর করে বিভিন্ন আইনের অধীনে এই সুরক্ষা প্রদান করা হয়। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উত্তরাধিকারীর সঠিক অধিকার ও পদ্ধতিগুলি নির্দিষ্ট আইন এবং মামলা, বিভিন্ন মামলা আছে কোর্টে, তার পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। যেমন কিছু কিছু মামলায় রায় দেওয়া হয়েছে যে স্বামী সম্পত্তি কিনে দেখ না কেন, স্ত্রী তার যে সম্পত্তি স্ত্রীর মৃত্যুর পর সেই সম্পত্তি ছেলের মধ্যেও ভাগ হতে পারে, স্বামীর মধ্যেও হতে পারে, আবার নারীর যদি বাবা মা বেঁচে থাকে তার জায়গায়ও যেতে পারে, এরকমও রায় দেওয়া আছে। 4 নম্বর, নারীরা তাদের স্ত্রী ঋণের জন্য দায়ী নয়। দেখা গেলো তার স্বামী কোনো ঋণ করে রেখে গেছে বা কোনো ব্যাংকের লোন রয়েছে, এর মধ্যে বাস্তব এবং অস্পষ্ট সম্পত্তি উভয়ই অন্তর্ভুক্ত। এবার স্ত্রীর কোনো সম্পত্তি আছে, এটি বোঝায় যে একজন মহিলার সম্পত্তি স্বামীর পাওনা বাধ্যবাধকতাগুলি নিষ্পত্তি হিসাবে ব্যবহার করা যাবে না। মানে যে স্ত্রীর সম্পত্তি সেটা একবারে বিক্রি করে দিয়ে, বা স্বামীর সম্পত্তি থেকে যে ভাগ পাবে স্ত্রী সেই ভাগ বিক্রি করে দিয়ে স্বামীর ঋণ শোধ করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এমনকি যদি তাদের বিবাহের সময় ঋণগুলি বহন করা হয়, এই বিধানটি মহিলাদের সম্পত্তির অধিকার রক্ষা করার জন্য তাদের স্বামীদের দ্বারা ধার্যকৃত ঋণের জন্য দায়বদ্ধ না হওয়া নিশ্চিত করার জন্য এটা রয়েছে। স্বামীর যতই ঋণ থাক স্ত্রী শোধ করতে বাধ্যবাধকতা নেই। এবার পৈতৃক সম্পত্তি অর্থাৎ নারীর বাবার সম্পত্তি, সেটাই চলে আসি। তাদের পিতামাতা এখনও জীবিত থাকুক বা না থাকুক এবং তারা বিবাহিত হোক বা না হোক, পরিবারের উত্তরাধিকারীর তাদের অংশে নারীদের সহজাত অধিকার রয়েছে। সহজাত মানে স্বাভাবিকভাবে পাবেই সেই অধিকার, বিয়ে হোক বা না হোক। 2005 সালের হিন্দু উত্তরাধিকারী আইন অনুসারে
একজন মহিলার একজন পুরুষের মতো একই সম্ভাবনা রয়েছে যাকে পরিবারের সম্পদের উত্তরাধিকারী হতে পারে। এটি হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ সকলের জন্য প্রযোজ্য। এই অধিকার অন্যান্য ধর্মের কন্যাদেরও তাদের নিজ নিজ ব্যক্তিগত আইনের অধীনে রয়েছে। মুসলিম আইনেও তাই রয়েছে, সে বিয়ে হয়ে গেলেও পাবে। এই বিধানটি নিশ্চিত করে যে মহিলাদের তাদের পৈতৃক সম্পত্তির অধিকার রয়েছে, যা তারা উত্তরাধিকারী সূত্রে পেতে পারে। তাদের সন্তানদের কাছে সেটা হস্তান্তর করতে পারে, যা খুশি করতে পারে সেটা, সেই সম্পত্তি নিয়ে মেয়েরা। আমরা যদি একেবারে উপসংহারে চলে আসি, তাহলে ভারতের আইনি ব্যবস্থা মহিলাদের কিছু সম্পত্তির অধিকার প্রদান করে। যদিও এই অধিকারগুলি মহিলা ও তার স্বামীর ধর্মের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সম্পত্তির মালিকানা, উত্তরাধিকারী নিয়ন্ত্রণ আইন, নারীদের অধিকার রক্ষা সমুন্নত রাখার জন্য আইন ও নীতি বিদ্যমান থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক পক্ষপাতিত্ব নারীদের পক্ষে তাদের দাবি করা কঠিন হয়ে ওঠে। এগুলো থাকলেও নারীরা সবসময় এগুলো করতে পারে না। মহিলাদের জন্য তাদের অধিকার সম্পর্কে অবহিত হওয়া এবং ভারতে মহিলাদের সম্পত্তির অধিকার সম্পর্কিত আইন ও যে বিষয়গুলো রয়েছে সেগুলো বোঝা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে।